আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, রায়ের তারিখ কখন নির্ধারণ হবে আর আদালত চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, রায়ের তারিখ কিন্তু ঠিক 12টায় কিন্তু দেওয়ার কথা, কিন্তু এখনও ট্রাইব্যুনালের এজলাসে বিচারপতিরা আসেননি। তবে তারা ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা ট্রাইব্যুনালে এজলাসে বসবেন এবং রায়ের তারিখটা নির্ধারণ করবেন এবং ঘোষণা করবেন। তারপরে আমরা আসলে জানাতে পারবো যে রায়ের তারিখটা কখন নাগাদ, কবে নাগাদ দিচ্ছে। তো রায়ের উপলক্ষে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে ট্রাইব্যুনালকে। এবং গণমাধ্যমের কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত আছেন কখন রায়ের তারিখটা নির্ধারণ করা হবে। এবং আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, এই মামলায় 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন, 2 জন কিন্তু পলাতক আছেন এবং 2 জনের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। তারাও কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, একটি হচ্ছে উস্কানি, আরেকটি হচ্ছে হত্যার নির্দেশ এবং রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা। এবং এই 5টি অভিযোগে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন এবং সেই জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এবং আমরা দেখতে পাবো আসলে রায় ঘোষণার মধ্য দিয়ে আসলে প্রকৃতপক্ষে তারা এইসব মামলায় অভিযুক্ত হচ্ছেন কিনা, তাদেরকে সেই শাস্তি দিচ্ছেন এবং সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন নাকি অন্য কোনো শাস্তি দিচ্ছেন। দেখা যাক, এখন সেটার জন্য অপেক্ষায় আমরা রয়েছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রাইব্যুনাল রায়ের তারিখটা নির্ধারণ করবেন। কাকুলি, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম সবশেষ খবর। ট্রাইব্যুনালের বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে এবার যাচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছে। আরাফাত, ট্রাইব্যুনালের বাইরের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন, সেটিকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা আজকে সকাল থেকেই ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকায় নজর রাখছিলাম। বিশেষ করে যদি বলে রাখি, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকাগুলোতে আমরা দেখতে পেয়েছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং তল্লাশি চৌকিগুলোতে কিন্তু যানবাহন থামিয়ে বিশেষ করে মোটর সাইকেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি করা হচ্ছে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং নাশকতামূলক যে কোনো ধরনের কর্মকাণ্ড এড়াতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আমরা রাজধানীর বিভিন্ন স্থানে নজর রাখছিলাম। লকডাউনের যে প্রভাব, সেটি কিন্তু আমরা রাজধানীতে তেমনটা দেখতে পাইনি। অন্যান্য দিনের মতোই আমরা দেখতে পেয়েছি রাজধানীতে গণপরিবহন সহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক যে সকল সংগঠন রয়েছে, তারা কিন্তু কিছুক্ষণ পরপরই ট্রাইব্যুনাল এবং আশেপাশের এলাকাগুলোতে মিছিল করছেন এবং মিছিলের মাধ্যমে তারা আওয়ামী লীগকে আজকে মাঠে পেলে প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন। একই সাথে রায়ের যে তারিখ ঘোষণা, এটির মধ্য দিয়ে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রদান করা হবে, এমনটাই দাবি করছেন তারা। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। দর্শক, জানছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর খবর। এদিকে জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বুধবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানান বক্তারা। এদিকে বুধবার রাতেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। আপেল, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? রায়ের তারিখ ঘোষণার আজকের এই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম নেতাকর্মীদের মাঠে আসার সে ধরনের কোনো তৎপরতা বা খবর পাওয়া যায়নি। তবে আমরা কয়েকদিন ধরে যেটি দেখেছি যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। শহরের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তো তল্লাশি বসানো হয়েছে, পাশাপাশি রাজধানীর ভিতরে যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানেও চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন যাদেরকে মনে করা হচ্ছে তল্লাশি করছে তারা। এবং পুলিশের পাশাপাশি র্যাবেও মাঠে রয়েছে এবং বিজিবিও টহল জোরদার করেছে। সেনাবাহিনীও দেখেছি তারাও বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। এবং রাজধানীর যে এখনকার যে বাস্তবতা বা প্রেক্ষাপট যদি আমি বলি যে এই আজকের এই দিনটিকে ঘিরে গণপরিবহনের সংখ্যা আর সড়কে খুব একটা দেখতে পাচ্ছি না এবং ব্যক্তিগত গাড়িও সেরকম চোখে পড়ছে না। তবে সকালবেলা যে চিত্র ছিল মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল বাইরে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটাও বাড়ছে এবং সাধারণ মানুষ বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা যেটি বলছেন যে এখনকার যে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে অর্থাৎ আন্দোলন করে সহিংসতার মাধ্যমে দাবি আদায় কোনোভাবে যুক্তিসঙ্গত কোনো কথা নয়। তারা চাচ্ছেন যে একটি শান্তিপূর্ণভাবে যদি যে সমস্যাগুলো উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি যাতে আলাপ আলোচনার মাধ্যমে সেটি সমাধানের দিকে যাতে সরকার যায়। দর্শক, জানছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। নতুন করে প্রতিযোগিতায় বিদ্যমান বিষয়ের বাইরে আরও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ নতুন করে প্রতিযোগিতা 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের নতুন করে প্রতিযোগিতায় ক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে প্রেয়সী চক্রবর্তী এবং খ শাখায় বিজয়ী হয়েছেন শুভমিতা তালুকদার। বিজয়ীদের প্রতিজনের হাতে 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে গত 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে এই প্রতিযোগিতা শুরু হয়, যেখানে মোট 14,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা যারা এবারের প্রতিযোগিতায় অংশ নেয়নি তাদেরকে আরও উৎসাহিত করার আহ্বান জানান। একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি, এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? একদিকে সীমাবদ্ধ না রেখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহরে এখনও পোস্টারে ছেয়ে আছে। এই প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্বউদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। পোস্টার আমরা এলাও করবো না,
আগে ভাগে আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন, এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ কুষ্ঠান না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, না হলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আগারগাঁওয়ে কমিশন ভবনে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে, এই 1 মিনিট আগে আসলে এই প্রথম যে সংলাপটি সেটি শেষ হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই যে নির্বাচনের যে মূলত যে পরিবেশ, সেটির প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এই কারণে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তারা বলছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দলগুলো, যে 6টি দল অংশগ্রহণ করেছে, তারা বের হয়ে যাচ্ছেন, এবং তাদের মধ্য থেকে আমরা যেটি শুনেছি যে তারা বিশেষ করে বলতে চাইছেন যে নির্বাচনের যে পরিবেশ, সে পরিবেশের ক্ষেত্রে তাদেরও বেশ কিছু চাওয়া রয়েছে। বিশেষ করে পেশি শক্তির বিষয় রয়েছে, কালো টাকার প্রভাব রয়েছে। একই সাথে তারা বলতে চাইছেন যে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটি বোঝানো হয়, সেই লেভেল প্লেয়িং ফিল্ড যেন সত্যিকার অর্থে মেনটেন করা হয়। সেই লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে যে কাজগুলো দরকার, সেই কাজগুলো যেন করা হয়। আমরা আজকে দেখেছি যে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম সহ 6টি দল অংশগ্রহণ করেছে। এলটিপি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু করতে হয়, সেক্ষেত্রে যে দলগুলো তাদের প্রার্থীর রয়েছে অন্য বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সেই দলগুলোর যে প্রতীক, সেই প্রতীকটি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এমন দাবি তারা করেছেন। কেউ কেউ বলেছেন যে তফসিলের আগ পর্যন্ত যে পোস্টার, সেই পোস্টারের বিষয়টি একটু শিথিল করা হোক। আর কেউ কেউ তার বিরোধিতাও করেছেন। তারা বলেছেন যে এই পোস্টার সৌন্দর্য নষ্ট হয়, সেই বিষয়টি যেন মাথায় রেখে তারা ব্যবস্থা নিতে পারেন। এবং একই সাথে নির্বাচন কমিশনার তারাও বলেছেন যে এই যে রাজনৈতিক যে মতবিরোধ থাকবে, সেই রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি তারাও চাইছেন যে নির্বাচন কমিশনের যে কাজগুলো, সেই কাজগুলোতে তারা সমর্থন দেবেন, আগামীতে মাঠে থাকবেন, এবং একই সাথে নির্বাচন কমিশনকে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। বিকেলে আরেকটি সংলাপ রয়েছে। দর্শক, জানছিলাম কমিশনের বৈঠকের খবর। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নৈরাজ্যের সুযোগ পাচ্ছে পরাজিত শক্তি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো অনড় অবস্থানে থাকলে দেশে সুদানের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনডিপিকে দেয়া সাক্ষাৎকারে দলীয় স্বার্থ ত্যাগ করে ছাড় দিলে হলেও সংকট সমাধানের তাগিদ বিশ্লেষকদের। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো। এর মধ্য দিয়ে জাতি আশান্বিত হলেও বিপত্তি বাদে সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া সুপারিশে। সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী সহ 8 দল। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে সুযোগ পাচ্ছে তৃতীয় শক্তি। এই অনৈক্যের সুযোগে পরাজিত শক্তি আবার সামনে আসছে। বিপদটা ওই জায়গায়। রাজনৈতিক নেতারা এটা খুব একটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু তাই। অল্প ছোট মুসলাকা শব্দ নিয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের আলোচনা ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোকে এখন তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনাপ্রসূত এবং দায়িত্বশীল হতে হবে। এই আওয়ামী লীগ তাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়েই কিন্তু আজকে এই নাশকতামূলক কাজগুলো করার দুঃসাহস তারা দেখাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক
নীতি আদর্শ দলীয় স্বার্থ সেটা বিবেচনা করবেন, কিন্তু সবার আগে কিন্তু বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষ এবং সেই মানুষের স্বার্থ। এই বিবেচনা বোধটুকু যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত হবে। এই অবস্থায় এসে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, রাজনৈতিক নেতারাও করবেন না, আর প্রফেসর ইউনূস সাহেবকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, না হলে কিন্তু দেশটা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে। অনেকেই বলেন এটা টালমাটাল পরিস্থিতিতে সুদানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসতে দলগুলোর প্রতি আহ্বান বিশ্লেষকদের। সেটা বিবেচনা করবেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।